আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন বিস্তরভাবে যে আমরা কেন এখানে এসেছি। আজ থেকে প্রায় 1 থেকে 2 মাস আগের থেকেই আমার কাছে এই রমেশ উচ্চতর মাধ্যমিক স্কুলের যারা শিক্ষকরা আছেন আমার সাথে নিয়মিত দেখা করেছেন 2বার 3বার। তো এই যে আজকের এই যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে সেই উপলক্ষে ওনারা আমার কাছে আবেদন রেখেছিলেন যাতে আমাদের লোকসভার যিনি স্পিকার মহোদয় আছেন শ্রী ওম বিরলাজি উনি যদি আসেন, কারণ 75 বছর তো এমনিতে না, একটা গুরুত্ব আছে। তো ওনাকে যাতে আমি আপনাদের হয়ে ইনভাইট করি, আমি সেই অনুযায়ী ওনাকে আমি চিঠিও দিয়েছিলাম। উনি পরবর্তী সময়ে আমাকে চিঠি দিয়ে উত্তর জানালেন যে ওনার একটা বিশেষ ওই সময়ে কাজ আছে, তাই আসতে পারবেন না। বিষয় অ্যাকচুয়ালি আমি যে এটা ঠিক আমি মেনে নিলাম না, তুমি ডিসিপ্লিনের বাইরে গেছো, আগামী দিন করবে না হয়তো, আবার আরেক দিকে তাকে সম্মানও দিলাম। তো এটা মাঝে মাঝে আমার ইচ্ছে করে আমি করি, খুব ভালো। এবং এখানে আমাদের মাঝে চেয়ারপারসন উদয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেটা টিমের মধ্যে আমি যে টিম, আমাদের প্রণজিৎ বাবুর যে টিম, ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্যাট টিম শ্রী শীতল চন্দ্র মজুমদার, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সবসময় এই বয়সেও যেভাবে কাজ করেন এবং চিন্তা সবসময় করেন। এখানে প্রিন্সিপাল মহোদয় আছেন ইনচার্জ উদয়পুর রমেশ হাই স্কুল, উনিও খুব সুন্দরভাবে স্কুল সম্পর্কে, এবং উনিও প্রাক্তন এই স্কুলের। কত বড় এটা আনন্দের বিষয়, আমি এই স্কুল থেকে পাশ করলাম, আবার এই স্কুলের আমি প্রধান হিসাবে কাজ করলাম, এর থেকে আত্মতৃপ্তি আর কি হতে পারে। আজকে যারা এখানে আছে ওরা কিন্তু যখন কোনো দিন এই জায়গাটায় আসবে তখন ওদের কাছে কি একটা ফিলিংস হবে, জাস্ট ইমাজিন। এর থেকে বড় জিনিস আর ওই উপরওয়ালাই সব ঠিকঠাক করে রাখে। এখানে আমাদের ডিএম মহোদয় আছেন শ্রী রিঙ্কু লাথুর, এবং ভালো কাজ করছেন আইএস। আমি মাঝে মাঝে ওনার সাথে ফোর্টনাইটলি আমার ভার্চুয়ালি কথাবার্তা হয় এই জেলাকে দেখে রাখা, এবং আমি দেখছি ভালো কাটছেন। এখানে শ্রী কিরণ কুমার কেএসপি মহোদয় উনিও আছেন, উনি এখন অনেক দিন হয়ে গেছে, এখন ত্রিপুরার বাইরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। এবং যাই হোক, এগুলো তো এসপি এবং আইএসদের যেতেই হয় বাইরে, তো এনওসির জন্য বলেছেন, আমি এনওসি দিয়েছি, এখনও আসেনি ডাক, হয়তোবা যে কোনো সময় চলে যেতে পারেন। হি ইজ অলসো ভেরি গুড অফিসার। এখানে সবচেয়ে যারা অনেককে আমি চিনি, অনেককে চেহারা চিনি, ব্যক্তিগতভাবে জানি, অনেকে বয়স্ক আছেন এখানে, প্রাক্তনী যারা আছেন, অ্যালুমিনি যারা আছেন, এবং শিক্ষক শিক্ষিকাগণ স্কুলের, এবং বিশেষ করে যারা এই স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছেন এবং অভিভাবকগণ যারা এখানে উপস্থিত, এবং বিভিন্ন স্তরের যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, অন্যান্য এই এলাকার এবং বাইরের থেকেও যারা গুণীজনেরা এসছেন, গেস্টরা এসছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি বিশেষ করে 2026-এর আজকে জানুয়ারির দ্বিতীয় দিন গতকাল থেকে শুরু হয়েছে, সবাইকে আমি একটাই কথাই বলবো যে হ্যাপি নিউ ইয়ার। এবং নতুন ত্রিপুরা আমরা আগামী দিন করতে যাচ্ছি, এবং আমরা সমস্ত ত্রিপুরার যে জাতি জনজাতি, মণিপুরি এবং মাইনরিটি, এই সবাইকে নিয়ে যে এই থানসা নিয়ে আমরা আগামী দিন ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং এর যে কাণ্ডারি, ওই যারা আজকে ছোট ছোট ছেলে মেয়েরা বসে আছে, তারাই কিন্তু আগামী দিনের কাণ্ডারি। আমরা তো জাস্ট এখন গাড়ি আমরা চালাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীজি এই ডাবল ইঞ্জিনের সরকার যে বলে, এত স্পিডে গাড়ি চলছে এখন যে আমরা পিছনে আছি, আর
কিছু লোক আছে এখনো দিচ্ছে না, খাচ্ছে না। ওই ইংরেজিতে একটা কথা আছে, আমরা মনে আছে যে আই ব্যাক টু স্টেট, একটা আমরা লিখতাম আই ব্যাক টু স্টেট, মানে ইংরেজি লিখতে গেলে আই ব্যাক টু স্টেটই হবে। তো আমার এক দাদা বলছিল না, আরে আই ব্যাক টু স্টেট বাদেও আরও অনেকভাবে ইংরেজি লেখা যায়, মানে কোনো জায়গায় কাউকে কিছু চিঠি লিখতে গেলে। তো এখন দেখছি আমাদের যারা বিরোধীরা আছে, ওই জল নাই, রাস্তা নাই, একটা মুখস্থ করা, মেহনতি মানুষ এইসবই করতে থাকে। আরে তার বাইরেও আপনারা আসুন না, এগুলো আমি দেখি প্রায়। আই ব্যাক টু স্টেট দ্যাট ডিউ টু দিস রিজন আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। তো এইগুলো তো এখন চলে না, এগুলো সেই বস্তা পচা যে কথাগুলো সারা জীবন ওরা বলে এসছে, আগামী দিনেও বলবে। যাই হোক, আজকের এই দিনে আমার মনে হয় যে এই কথাগুলো না বললে ভালোই। একটা জিনিস, আজকের দিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এই কারণে আজকের দিনেই কিন্তু আমাদের এই স্কুল কিভাবে হলো, কাদের অবদান, কাদের কারণে এই স্কুলটা আজকে এই জায়গায় এলো। আমার কাছে যা খবর আছে, আমি যা পড়ছিলাম, এই স্কুলকে ধ্বংস করার জন্য দুর্বৃত্তরা আগুনও লাগিয়ে দিয়েছিল একবার। আমরা জানি কিছু মানুষ এই ধরনের লিপ্ত হতো, বিশেষ করে 70 দশকে তো আমরা নিজেরা দেখেছি। এবং এই স্কুলকে পরবর্তী সময়ে কিছু কিছু ব্যক্তি তাদের সাহায্যার্থে, সাধারণ মানুষের সাহায্যার্থে আবার নতুন করে সেটা দাঁড়িয়েছিল। এবং আজকের দিনের এই ফাউন্ডেশন ডে আমি বলবো যে আজকে 2 জানুয়ারি, এই 2 জানুয়ারিতে আজকে যাদের আশীর্বাদে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, যতগুলো বনিদি স্কুল আছে ত্রিপুরাতে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বনিদি স্কুল অফ ত্রিপুরা। তো সেই স্কুলের মান, মর্যাদা, তার ইতিহাস আমরা যদি সবাই মিলে আমরা একবার এই দিনে মনে করা উচিত, প্রতিদিনই মনে রাখা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা উচিত। বিশেষ করে যার হাত ধরে আজকে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা সবাই জানেন। আমরা এখানে আসার সময় ওনাকে আমরা মাল্যদান করেছি, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এই যিনি ধীরেন্দ্র, ওনার যে এখানে রমেশ বাবুর হাত ধরে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1951 সালের 2 জানুয়ারি, এবং পরবর্তী সময়ে যে ওনার যে পুত্র, উনিও শিক্ষাবিদ, যে ধীরেন্দ্রচন্দ্র দত্ত, তাদের কারণে কিন্তু আজকে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং দুজনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি 2-4টি কথা আপনাদের কাছে বলতে চাই। আমরা দেখুন, এই আমি কালকেও একটা জায়গায় আমি গেছি, সেখানেও আমি বলেছি, আমরা এক এক সময় বলি যে ম্যান ইজ নট ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার কাছে যা মনে হলো যে লিডার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একা কারোর পক্ষে সম্ভব হবে না, কিন্তু লিডারশিপের মতো লিডার যদি থাকে তাহলে সেটা সম্ভব হয়। এবং সেটা আমাদের রমেশচন্দ্র দত্ত দেখিয়েছেন এবং ওনার সুযোগ্য পুত্র ধীরেন্দ্রচন্দ্র দত্ত সেটা দেখিয়েছেন। এবং এর জন্য যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন, এমনিতে কিন্তু স্কুলটা হয়নি। প্রথম তো এটা নিজেরাই করেছে, অনেক আন্দোলন হয়েছে, পরবর্তী সময়ে সরকার হাত বাড়িয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক সাপোর্ট দিয়েছে। দেওয়ার পরেও আজকে আমাদের এখানে, আমরা যখন এখন পর্যন্ত ত্রিপুরাতে গভর্নমেন্ট এইডেড স্কুল প্রায় 42 আছে, এটাও একটা গভর্নমেন্ট এইডেড স্কুল। এখানে আমাদের যিনি ইনচার্জ হেডমাস্টার মশাই বলেছেন যে কিছু এখনও এখানের যারা স্টাফ, যারা টিচার, এগুলো অনেকটা খামতি আছে। তো আমরা একটা এর মধ্যে আমরা কথাবার্তা বলছি, ক্যাবিনেট ওই বিষয়ে আলোচনা হবে, যেখানে যেখানে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো আছে সেখানে যাতে যে পোস্টগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করা যায়, তার নিশ্চয়ই আমরা এই ব্যবস্থা আমরা করব। এবং আগামী দিন আমরা চাই যে এই ধরনের স্কুলগুলোকে, তার যে ইতিহাস সেটা আরও যাতে সদর্থক চিন্তায় মাথায় রেখে তারা যেন আগামী দিন চলে, সেটা নিশ্চয়ই আমাদের সরকারের তরফ থেকে আমরা করব। এবং যে কোনো ইরাদা যদি আমাদের ঠিক থাকে এবং অনেস্টি যদি থাকে, কেউ আটকাতে পারবে না। এবং সেটার কিন্তু একটা প্রকৃত উদাহরণ আজকে এই রমেশ হাই স্কুল।
পরবর্তী আগে তো বাংলা মিডিয়াম ছিল, ইংলিশ মিডিয়াম হয়েছে, টিবিএসসির মাধ্যমে এটার পরিচালিত হয়। এবং আজকে এখানে আমি যা আমাদের মাননীয় মিনিস্টার সাহেব অলরেডি বলেছেন, এখানে এই স্কুল থেকে মানে প্রচুর লিজেন্ড ব্যক্তি, শুধু ভারতবর্ষে রাজ্যে না, শুধু ভারতবর্ষে না, আন্তর্জাতিক স্তরেও বিদেশেও তারা স্ব মহিমায় ওনারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ বিচারপতি আছেন এখানে এই স্কুল থেকে পাশ করা, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং এডুকেশনিস্ট এবং টিচার, সিভিল সার্ভিসেসেরও অনেকে এখান থেকে পাশ করে হয়েছেন। ভালো ক্রীড়াবিদ হয়েছেন, স্পোর্টসম্যান হয়েছেন, কেউ কেউ সায়েন্টিস্টও হয়েছেন, বায়োকেমিস্ট হয়েছেন, সেনাবাহিনীতে কমিশনড অফিসারও হয়েছেন, লেখক, কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গায়ক এবং ডান্সের দিকেও যারা নৃত্যশিল্পী সহ বিভিন্ন গুণীজনরা এই স্কুল থেকে পাশ করে তারা কিন্তু স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সমাজসেবাতেও অনেক এই স্কুল থেকে পাশ করার পর সমাজসেবায়ও নিয়োজিত হয়েছেন। বিধায়ক, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই স্কুল থেকে পাশ করছে। তিনজন বিধায়কও এই স্কুল থেকে ওনারা পাশ করে বর্তমানে এখানে আছেন। আমাদের 2023 সালে এখানে, যদিও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, 2023 সালে যখন এখানে আমি কয়েকটা ফাংশনে এর আগেও এসেছিলাম, এমন একটা অবস্থা দেখলাম যে ওয়ালটা মনে হয় সেখানেই পড়ে যাবে, সেদিনই পড়ে যাবে। আমি বললাম এটা কীরকম, এই স্কুলের এত নাম দাম, এবং আমার সত্যিই খুব খারাপ লাগলো। লাগার পর আমি বললাম যে না, এটাতে ঠিকভাবে করতে হবে। আরও কিছু কিছু দিল, দেওয়ার পরে আমরা 8,51,00,000 টাকা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নতুন ভবনের কাজ চলছে, অডিটোরিয়ামও নির্মাণের কাজ চলছে, প্রায় 8,51,00,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়া সিনথেটিক যে ফুটবল টার্ফ যে মাঠটা হচ্ছে এখানে, সেটাও প্রায় 5,89,00,000 টাকা দেওয়া হয়েছে। এবং আমরা চাই যে সমস্ত স্কুল, কারণ স্কুল হচ্ছে একটা মন্দিরের মতো, এখানে যারা স্টুডেন্টরা আছেন, যারা আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা মানে আমাদের ভবিষ্যৎ একটা বিরাট গ্যাপ চলে আসবে। গ্যাপ যাতে কোনো অবস্থা না আসে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমি গতকালও একটা জায়গায় আমি বলেছি যে এই বিষয়গুলো নিয়ে, যে 50 বছর পূর্তি হয়েছে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সেখানে আমি বলেছিলাম ওনাদেরকে যে আমাদের এই ত্রিপুরাতে এখন যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটাকে আমরা সিবিএসসি বলি, এক একটা বোর্ডের কিন্তু এক এক রকম কারিক্রম থাকে। তো সিবিএসসির যে কারিক্রম সেটা হচ্ছে একটা ইউনিফর্ম কারিকুলাম, কিন্তু তারা যেটার উপর জোর দেন, যেটাকে বলে স্টেম, STEM, স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এখান থেকে যারা সিবিএসসি থেকে পাশ করে, তারা কিন্তু আগামী দিনে জি এবং নিটের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ওদেরকে সেভাবে প্রিপারেশন করে। এখন আসুন আইসিএসসি কি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের কি ইচ্ছা, তারা কিন্তু কম্প্রিহেন্সিভ সিলেবাস ওনাদের আছে এবং তারা ফোকাস করে অ্যানালাইটিক স্কিল উইথ স্ট্রংনেস ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এইভাবে কিন্তু এক একটা মানে বোর্ডের কিন্তু আলাদা আলাদা আছে। আমাদের সময়ে আমাদের মনে আছে 1976 থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়। এর আগে রাজন্য আমল থেকে 1975 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল। এবং আমাদের সময়ে কিন্তু সেই জায়গায় এখনকার ছেলে মেয়েরা কিন্তু অনেক বেশি লাকি যে বোর্ড ত্রিপুরাতে আছে, ইউনিভার্সিটি এখানে আছে। এখানে গভর্নমেন্ট শুধু বিষয় না, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি আসছে এখানে। এতগুলো এখন পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাচ্ছে এখানে। তো আজকে এখানে সিবিএসসিরও সুবিধা আছে, আইসিএসসিরও সুবিধা আছে, এবং সমস্ত দেশের মধ্যে বিভিন্ন যে রাজ্য, তাদের আলাদা আলাদা স্টেট বোর্ড থাকে। যেমন আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের এখানে কি আছে, আমাদের ত্রিপুরার যার যার রাজ্যের তার যে এখানে কালচার,
তাদের যে ইতিহাস তাকে কিন্তু ইনকর্পোরেট করতে হয়, তার যে তার যে বিভিন্ন বায়োডাইভার্সিটি ইত্যাদি এইগুলো কিন্তু ইনক্লুড করতে হয়। আমার মনে আছে এটি আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকেও আমরা পাশ করে যখন বাইরে পড়তে গেছি আমাদের পক্ষে খুব সমস্যা হতো। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইউনিফর্ম এডুকেশনের কথা বলছেন, যদিও বামপন্থীরা এগুলোতে খুব আন্দোলন করতো, না বুঝেই হোক অজ্ঞানতার কারণেই হোক খুব হইচই করতো। কিন্তু আমরা দেখলাম এবং আমরা ব্যক্তিগতভাবে দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাসগুলো ছিল একদম পুরো এনে এখানে কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এটাকে মানে পেস্ট করে দিয়েছে, এটাকে কপি পেস্ট যাকে বলে। এতে করে আমরা যে পড়াশোনা মানে করেছি ওয়েস্ট বেঙ্গল সেম, বাইরে গিয়ে আমরা দেখলাম সেখানে আমাদের পক্ষে পড়াশোনা খুব অসুবিধা হয়। ওখানকার যে মানে পড়াশোনার যে স্টাইল যেটা সিবিএসসির মধ্যে আছে সেখানে গিয়ে আমাদের খাপ খাওয়াতে এমনিতেই সমস্যা হতো। এবং আমরা নিজেরাও দেখেছি, আমার নিজের একজন ব্যক্তি, আমরা যখন লখনৌতে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে যাই, এখান থেকে মানে ক্লাস 1-এ এই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে, কিন্তু লখনৌতে গিয়ে আমি কোনো স্কুলে ভর্তি করাতে পারি না, পরীক্ষা দিয়ে পরীক্ষা হয় না। আমি বললাম আরে এই যে শিশু বিহার ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্কুল ইন ত্রিপুরা ওই সময়ে, এবং সেই স্কুল থেকে যে ফার্স্ট হয়েছে, বলে এই ফার্স্ট হয়েছে আমার কি হয়েছে, আপনাদের তো মানে পরীক্ষা দিয়ে তো ভর্তি পরীক্ষা দিচ্ছে, রেজাল্টে বেরোচ্ছে না। এখন এত ওই স্টুডেন্টের দোষ নেই, এই যে কারিকুলাম, এই কারিকুলামে এই যে অসুবিধা আমাদের হতো। তো টিবিএসসিও এখন আস্তে আস্তে কিন্তু সিবিএসসির ধাঁচে এখন আসে। এই যে ইউনিফর্ম করা, এতে কিন্তু অনেক সুবিধা। তা আমি ওনাদেরকে বলেছি এই ধরনের সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা ইন্টারন্যাশনাল বোর্ডই হোক, ওপেন স্কুলিং হোক, যেগুলো ভালো ভালো যে তাদের যে কারিকুলাম সেগুলো যাতে ইনকর্পোরেট করে, তাতে করে আমাদের ছেলেমেয়েরা বাইরে গেলে তাদের যাতে অসুবিধা না হয়। এখানে ইন্টারন্যাশনাল বোর্ডও একটা আছে, সেই ইন্টারন্যাশনাল বোর্ডে কি বিদেশে পড়ার জন্য সেগুলো করা হয়। এবং আমাদের ওপেন স্কুলিংয়ের একটা সুবিধা আছে, যারে অনেকে আছে, এখানেও আমাদের অলরেডি ওপেন ইউনিভার্সিটি হয়েছে, ওপেন বোর্ডের স্কুল করার জন্য ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্কুল ইন ত্রিপুরা ওই সময়ে, এবং সেই স্কুল থেকে যে ফার্স্ট হয়েছে, বলে এই ফার্স্ট হয়েছে আমার কি হয়েছে, আপনাদের তো মানে পরীক্ষা দিয়ে তো ভর্তি পরীক্ষা দিচ্ছে, রেজাল্টে বেরোচ্ছে না। এখন এত ওই স্টুডেন্টের দোষ নেই, এই যে কারিকুলাম, এই কারিকুলামে এই যে অসুবিধা আমাদের হতো। তো টিবিএসসিও এখন আস্তে আস্তে কিন্তু সিবিএসসির ধাঁচে এখন আসে। এই যে ইউনিফর্ম করা, এতে কিন্তু অনেক সুবিধা। তা আমি ওনাদেরকে বলেছি এই ধরনের সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা ইন্টারন্যাশনাল বোর্ডই হোক, ওপেন স্কুলিং হোক, যেগুলো ভালো ভালো যে তাদের যে কারিকুলাম সেগুলো যাতে ইনকর্পোরেট করে, তাতে করে আমাদের ছেলেমেয়েরা বাইরে গেলে তাদের যাতে অসুবিধা না হয়। এখানে ইন্টারন্যাশনাল বোর্ডও একটা আছে, সেই ইন্টারন্যাশনাল বোর্ডে কি বিদেশে পড়ার জন্য সেগুলো করা হয়। এবং আমাদের ওপেন স্কুলিংয়ের একটা সুবিধা আছে, যারে অনেকে আছে, এখানেও আমাদের অলরেডি ওপেন ইউনিভার্সিটি হয়েছে, ওপেন বোর্ডের স্কুল করার জন্য ওরা আসছে অনেকে। তো এই যে মাল্টি ডাইমেনশনাল যে বোর্ডগুলো এসছে, মানুষের কথা ভেবেই কিন্তু করছে। এখন একটা ইউনিফর্ম মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে যে ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু এই কারণেই উনি করেছেন, যে একটা মানে ন্যাশনাল এডুকেশন পলিসি করলে কিভাবে আমাদের পড়াশোনা আমাদের ছেলে মেয়েদের করতে হবে সেই বিষয়ে উনি কিন্তু রেখেছেন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি জাতীয় শিক্ষানীতি 2020-তে সেটা করলেন, এটা মানে এমনভাবে সুপরিকল্পিত একটা রোড ম্যাপ উনি যেভাবে উন্মোচন করেছেন, আগামী এটা এখন কিন্তু এফেক্ট আমরা পাবো না, আগামী দিনের যারা ছেলে মেয়েরা আছেন তাদের থেকে কিন্তু আমরা সেটা পাবো। এবং এতে করে আমাদের যে প্রাচীন যে আমাদের ঐতিহ্য, গুরুকুলের যে ঐতিহ্য এবং জ্ঞান চর্চার যে উত্তরাধিকার এবং আধুনিক যে বিজ্ঞান, তার সাথে চিন্তা করে কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি করা হয়েছে। আমরা জানি যে আমাদের ছেলে মেয়েরা এখন বাইরে গেলে আমরা কিন্তু খুব খুশি হই যে আমার ছেলে বিদেশে পড়ে, আমার মেয়ে বিদেশে থাকে। কিন্তু একটা সময় আপনারা সবাই জানেন যে বাইরের থেকে ভারতবর্ষে পড়তে আসতো। আজকে যদি আমরা মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা কই, আমরা যদি তক্ষশিলার কথা বলি, আমরা যদি বিক্রমশিলার কথা বলি, আমরা যদি বল্লভীর কথা বলি, যদি আমরা
উদন্তপুরীর কথা বলি, সারদা পীঠের কথা বলি, এরকম প্রচুর ইউনিভার্সিটি ভারতবর্ষে ছিল, বিদেশ থেকে এখানে পড়তে আসতো। এইগুলো কিন্তু হারিয়ে গিয়েছিল, কারণ মোগলরা এসে রাজত্ব করেছে, তারপর ইংরেজরা রাজত্ব করেছে 200 বছরের উপর। এতে করে আমাদের যে মানে এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাট লস, শিক্ষা এবং মানে চিকিৎসা ক্ষেত্রে আমাদের এখানে যেভাবে নষ্ট করেছে আমাদের, সেইগুলো কিন্তু আমরা আমাদের ছেলেমেয়েরা বা আমরা কিন্তু সেই সুযোগটা পাইনি। আমাদের এই এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী যে মেইন, আমি বেশি বেশি বলবো না, কয়েকটা পয়েন্ট আমার মনে হয় আজকের দিনে এগুলো আলোচনা খুব দরকার। আমরা ঠিক আছে আজকে উদযাপন তো করবো, কিন্তু এই বিষয়গুলো আমরা জানার দরকার যে যে ইউনিকনেস অফ নিউ এডুকেশন পলিসি, সেটা কি বলছেন? কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচ কানেক্টেড উইথ এ পার্টিকুলার সাবজেক্ট, অর্থাৎ এটা ইনক্লুডিং এভরিথিং, সব কিছু এর মধ্যে থাকবে, কোনোটা যেন বাদ না যায়, এর জন্য এই কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচ থাকবে। টু মেক ইন্ডিয়া এ গ্লোবাল নলেজ অ্যান্ড সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আর কি এমফেসিস হোলিস্টিক লার্নিং, ডিজিটাল ইন্টিগ্রেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, খুব ইম্পর্টেন্ট এখন ভোকেশনাল ট্রেনিং, আমরাও এখন বিভিন্ন স্কুলে আমরা দিচ্ছি। অ্যালাইনিং এডুকেশন উইথ 21st century, প্রমোটস মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। এখন মানে বিভিন্ন, আজকে আমি এটা পড়ছি, আমার সায়েন্স নিচ্ছি, আমার ঠিক লাগছে না, আমি ইচ্ছে করলে আর্টসও যেতে পারি, কমার্সও যেতে পারি। এই যে ফ্লেক্সিবিলিটি এখন চলে এসছে ন্যাশনাল এডুকেশন পলিসি। আগে গতানুগতিক, ইভেন আমি যদি আজকে বিএসসি পড়তে যাই, ফার্স্ট ইয়ারে আমি পড়লাম, আমার কাছে কোনো কারণে আমি পড়তে পারলাম না, সো ইউ উইল গেট দ্য সার্টিফিকেট ফার্স্ট ইয়ার। এবং যদি সেকেন্ড ইয়ার হয় তার জন্য আরেকটু আপনাকে ডিগ্রি স্তরের একটা সার্টিফিকেট দেবে। এরকম থার্ড ইয়ারে গেলে বা অনার্স পেলে মাঝখানে ছেড়ে দিল, বা আপনি যদি ছেড়েও যান অন্য স্ট্রিমে আপনি যেতে পারেন। এই যে ফ্লেক্সিবিলিটি এনেছে সেই ব্যবস্থা এখানে করেছেন। এবং একটা গ্যাপ, এই যে গ্যাপ যাতে না থাকে, যে প্রিপারেটরি স্টুডেন্টস ফর, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে খুব জোর দিচ্ছে। গত পরশুদিন আমি একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম স্বাস্থ্যের উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। আমি তো কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে 5G প্লাস AI এর উপর আমার একটা সেখানে একটা কিনোট স্পিকার হিসাবে আমার বক্তব্য রাখা হয়েছিল। পড়াশোনা করে আমি গেছি সেখানে থিওরিটিক্যাল কথাবার্তা হয়েছে, সব ঠিক আছে, বলা হয়েছে এগ্রিকালচারে AI এর কী ব্যবস্থা, ইভেন এডুকেশনে কী হবে, হেলথে কি হবে। হেলথে এখানে আমার যখন বলা হচ্ছিল এরকম যে সাপোজ আই এম এ ডক্টর, আই কুড নট গো টু দ্য OT টুডে, বাট অ্যাজ if you are in room or at home, you will see through AI as if you are in the OT, মানে নিজে দেখছেন এরকম মনে হচ্ছে।